মদন মিত্রের স্ত্রী পুত্রদের পুরনিয়োগ দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে 22 এবং 23 তারিখ। আর এবার তৃণমূল কংগ্রেসে একের পর এক শিবির বদলের মধ্যে মদন মিত্রকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ঋতব্রত তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে পৌঁছলেন মদন মিত্র। গতকাল স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক, এমনটাই খবর। মদন মিত্র সেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহারা, তবে ফোনে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই খবর ছড়াতে শুরু হয়েছে নতুন জল্পনা। এই নিয়ে কি বলেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে মদন মিত্রর পরিবার। ইডি সূত্রে খবর, কামারহাটির বিধায়কের স্ত্রী এবং দুই ছেলেকে 22 এবং 23 জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। আর অন্যদিকে ইডির চার্জশিটে সুজিত বসু এবং ফিরহাদ হাকিম সম্পর্কে তুলে ধরা হয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি। এবার কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে কামারহাটি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তাদের দুই ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র। ইডি সূত্রে খবর, তাদেরকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই 13 জুন তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবার তলব করা হলো তার স্ত্রী ও দুই ছেলেকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে এর আগেও এসে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। এই বাড়ি হচ্ছে মদন মিত্রর ভবানীপুরের বাড়ি। প্রায় 125 জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা এবার মদন মিত্র স্ত্রী, দুই ছেলেকে ব্যাংকের নথি সহ বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হতে জানিয়েছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভয় আউট বলেছিলেন না, ভয় 4 ডবল বেড়ে গেছে পশ্চিমবাংলা। শীতপ্রথর দিকে যারা গেছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে অ্যাকশনের কথা ঘোষণা করেছেন। তা এখন তিনি সেটা করে দেখান, তা একটা বোঝা যাবে। পুরো দুর্নীতি হোক বা অন্য দুর্নীতি মামলা হোক, গোটা পরিবার মিলে দুর্নীতির একটা পীঠস্থান বানিয়ে ফেলেছে। পরিবার মিলেই প্রতিষ্ঠানটাকে লুটে পুটে খেয়েছে, মানুষের যে উন্নতির পয়সা তা লুটে পুটে খেয়েছে। চাকরি বিক্রির পর চাকরি বিক্রি করেছে গোটা পরিবার, আর তার লাভ নিয়েছে গোটা পরিবার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। তার নামে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, যেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন সমস্ত কাউন্সিলররা একসঙ্গে ঠিক করেছিলেন প্রত্যেক কাউন্সিলর 2 জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিমের সুপারিশ করা 6 জন চাকরি প্রার্থীর বিষয়টি দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পুরসভার বোর্ড। সুপারিশের তালিকায় ববিতা এবং সুজিতা বলে লেখা থাকত, নাম সুপারিশের আলাদা ফাইল ছিল। এর পাশাপাশি চার্জশিটে ইডি দাবি করেছে আলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মন্দা নামে যারা দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পেয়েছেন তাদের সুপারিশ করেছিলেন সুজিত বসু। হেল্পারের সুপারিশ তালিকায় ববিদা সুজিতা বলে নাম লেখা ছিল। মজদুরের চাকরির তালিকায় ববিদা সুজিতা লেখা ছিল সুপারিশকারী হিসেবে। আবির দত্ত, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষামন্ত্রী জেল দেখেছেন, এবার দেখতে পারেন 2 উপাচার্যকেও।
উচ্চশিক্ষায় বড়সড় দুর্নীতি ফাঁসের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে চার্জশিটে ইডি দাবি করল প্রভাব খাটিয়ে বদলি সংক্রান্ত নির্দেশ পাল্টাতেন প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। তৃণমূলের জমানায় স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। এই নিয়োগ দুর্নীতি মামলাতে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এই প্রসঙ্গ তুলে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখা যাচ্ছে দুর্গন্ধ, ব্রিগেডে জেল বানাতে হবে। শিক্ষাক্ষেত্র তার থেকে আলাদা কিছু না, ব্যতিক্রম কিছু না। আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, এখন তো কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। মানে শিক্ষাক্ষেত্রের এই দুর্নীতির পঙ্কিল আবহে ভবিষ্যতে যদি কোনো একজন দুজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও যদি দেখেন যে প্রেসিডেন্সি বা দমদমে বা আলিপুরে, অবাক হওয়ার কিছু নেই। তৃণমূলের আমলে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে গভর্নিং বডিতে ছিলেন শাসক দলের নেতা নেত্রীরা। সেই নিয়েও কড়া বার্তা দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী। রাজনীতির দাদারা গিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন নিয়ন্ত্রণ করলে ভাঙড় কলেজে যা হয়েছিল, গভর্নিং বডি তার আত্মীয় শিক্ষক শিক্ষার্থীদের জগ ছুড়েই মারবেন। আমি বলছি সরাসরি রাজনীতির কর্মকাণ্ড কলেজগুলিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিকে আমরা করতে দেব না। এবং আমার পার্টি চায় যে সেই অর্থে যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান তারা কোনোভাবেই কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছড়ি ঘোরাবে না। অন্যদিকে জমি দখল ও বেআইনি নির্মাণের মামলায় প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে বলা হয়েছে, কালীঘাট মন্দির দর্শনের নাম করে অনেক পুলিশ অফিসার দেখা করতে যেতেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে। এক সাব ইন্সপেক্টর তার বয়ানে জানিয়েছেন, 1991 সালে গড়িয়াহাট থানায় থাকাকালীন পাওয়ার হাউস হয়ে ওঠেন শান্তনু সিনহা বিশ্বাস। এমনকি ঘনিষ্ঠদের খারাপ পোস্টিং হলে সেই প্যানেল বাতিল করে দিতে পারতেন তিনি। একাধিক পুলিশ কর্মী তাদের বয়ানে দাবি করেছেন, পছন্দের পোস্টিং ও ট্রান্সফারের জন্য অনেকেই শান্তনু সিনহা বিশ্বাসের দ্বারস্থ হতেন। এমনকি পুলিশের কোঅপারেটিভ নির্বাচনেও প্রার্থী নির্বাচিত হতো তার পছন্দ মতো। চার্জশিটের 21 নম্বর পাতায় দাবি করা হয়েছে, পুলিশে কাজ করলেও শান্তনু সিনহা বিশ্বাস অবৈধভাবে ক্যান্টিন চালাতেন একাধিক মেডিকেল কলেজে। তৃণমূল নেতাদের টাকাকে এপার থেকে ওপার করেছে, তৃণমূল নেতাদের টাকাকে লুকিয়ে রাখবার ব্যবস্থা করেছে, তার মধ্যে এই শান্তনু সিনহা একজন। অতএব আমরা মনে করি এই জাতীয় যারা আছে কেউ পার পাবে না। দুর্নীতি করে থাকলে ওর বিরুদ্ধে ব্যবস্থা হোক, সাজা হোক। এইসব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের সাথে আমার কোনো যোগাযোগও নেই। 14ই মে ইডির হাতে গ্রেপ্তার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস। কৃষ্ণেন্দু অধিকারী ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। উস্কানিমূলক মন্তব্যের মামলায় নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে ফের জিজ্ঞাসাবাদ করল রেজিনগর থানার পুলিশ। প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর অন্যদিকে ওসিকে হুঁশিয়ারি দেওয়ার মামলায় তার বাড়িতে হাজিরার নোটিশ দিল শক্তিপুর থানার পুলিশ। বিজেপির দলদাস পুলিশকে আক্রমণ করলেন হুমায়ুন কবির। ফের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার তিনি রেজিনগর থানায় হাজিরা দিলেন। আর এদিনই তার বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। সম্প্রতি রেজিনগরের কাশীপুরে এক সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবির। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এরপর তার বিরুদ্ধে মামলা হয়। 4 জুলাই রেজিনগর থানায় প্রায় 4 ঘন্টা ধরে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে ফের তলব করা হয়েছিল। মঙ্গলবার ফের রেজিনগর থানায় হাজিরা দেন হুমায়ুন কবির। এদিন তাকে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পুরোপুরি দলদাস পুলিশ, বিজেপির দলদাস। আমার সঙ্গে যে ধরনের ইন্টারগেশনের নামে মানসিক চাপ সৃষ্টি করা বা বিভিন্ন রকম পলিসি, বর্তমান পুলিশ মন্ত্রী কোথায় কি করছে জানি না, মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ পুলিশকে
পুরোপুরি বিজেপির দলদাসে পরিণত করে। আগের দিন আপনাকে 12 পাতা করেছিল, প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আজকে আরো পাতা বেড়েছে। আমরা একটা কথা পরিষ্কার, কোনোভাবে সাম্প্রদায়িক উস্কানি আমরা দিতে দেব না, সে হুমায়ুন কবির হোক আর যে হোক। কোনো সাম্প্রদায়িক উস্কানি, কোনোভাবে হিংসা যারা ছড়ানোর চেষ্টা করবে, সে যত বড় নেতা হোক, বিজেপি সরকার তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রকাশ্যে শক্তিপুর থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েও বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এই মন্তব্য সংক্রান্ত মামলায় দ্বিতীয়বার হুমায়ুন কবিরকে নোটিশ দিল পুলিশ। এদিন হুমায়ুন কবির যখন রেজিনগর থানায় যান, তখন তার বাড়িতে পৌঁছে গেল শক্তিপুর থানার পুলিশ। ওসিকে হুঁশিয়ারি দেওয়ার মামলায় রবিবার তাকে হাজিরা দিতে বলে ফের ধরানো হলো নোটিশ। বিধায়কের স্ত্রী পুলিশের কাছ থেকে নোটিশ নেন। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, এবিপি আনন্দ। 20 জুলাই বাদল অধিবেশনের আগেই এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি পেতে চলেছেন লোকসভায় তৃণমূলের টিকিটে জিতে আসা 20 জন বিদ্রোহী। এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তাদের জন্য আলাদা ঘর এবং লোকসভায় বসার জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে। তাদের দাবি, এনডিএ শরিক হিসাবে কাজ করবেন তারা। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সূত্রের দাবি, তার আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পেতে চলেছেন লোকসভায় তৃণমূলের টিকিটে জিতে আসা 20 জন বিদ্রোহী। তারা এনডিএর হাত ধরতে চলেছেন। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের। তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাদের জন্য সংসদে আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে। বাদল অধিবেশন থেকে ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকার পক্ষের দিকে তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এনসিপিআই এর নেতা, উপনেতা ও মুখ্য সচেতক কে হবেন সেই তালিকা জমা দিতে বলেছেন লোকসভার স্পিকার। রবিবার বিকেল 4টায় সংসদের পুরনো ভবনে 20 জন সাংসদের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সেখানেই দলের নেতা, উপনেতা ও মুখ্য সচেতক কে হবেন সেই প্রস্তাব গ্রহণ করা হবে। তারপর তা পাঠিয়ে দেওয়া হবে লোকসভার অধ্যক্ষের কাছে। সূত্রের দাবি, লোকসভায় এনসিপিআই এর দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপনেতা বা ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়, আর মুখ্য সচেতক হতে চলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে, আমাদের তো এতে কিছু করার নেই। অতএব গণতন্ত্রে যাদের কাছে শক্তি আছে, তারা যেখানে মনে করবে ডেরা বাঁধবে, তাতে আমাদের কি যায় আসে। অতএব তারা লোকসভায় আলাদা বসবে কি একসাথে বসবে কি কোথায় বসবে, সে তাদের ব্যাপার আর স্পিকারের ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে এই রাজ্যের বিজেপির জয়ের পর তৃণমূল রাজনৈতিক যে ম্যাপ আছে তার থেকে পুরোপুরি মুছে গিয়েছে, আর তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। ওই 20 জন এমপি সব তো এনডিএর সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে। রাজনীতি তো প্রবাহমান, 2 বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে, মানুষ কি করে সেটা দেখে নেবে। বিজেপির সঙ্গে থাকলে যা যা অবৈধ কাজ করা যায় এবং সেটাকে বৈধতার রূপ পায়, ভারতবর্ষের পার্লামেন্টে, গণতন্ত্রে সেটা আবার ভালো করে প্রকাশিত হবে। এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই হিসেবে এনডিএর সঙ্গে যোগ দিলে আগামী দিনে 16 জন সাংসদের তেলুগু দেশম পার্টি এবং 12 জন সাংসদের জনতা দল ইউনাইটেডকে ছাপিয়ে এনডিএর সবচেয়ে বড় শরিক হতে চলেছে বিদ্রোহী 20 জন তৃণমূল সাংসদের এনসিপিআই। এটা উচিত ছিল, সেটা হচ্ছে মাননীয় স্পিকার মহোদয় যে ডিফেকশনটাকে আগে ডিসাইড করে, তারপর রিকগনাইজেশন। কারণ ডিফেকশনটা তো আমাদের অনেক আগে দিয়ে দিয়েছি, তো আজকালের মধ্যে যদি অর্ডার দেয় সেটা পরবর্তীকালে নিঃসন্দেহে দল ভাববে কি করবে কি না করবে। তো ওরা তো এনডিএর সঙ্গেই আছে। ওই 20 জন এমপি
সব তো এনডিএর সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে, এটা তো জানা কথা, নতুন কিছু না। ঠিকই আছে, চলুক না, রাজনীতি তো প্রবাহমান। 2 বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে। 14 জুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করে এনসিপিআইতে মিশে যাওয়ার কথা জানান তৃণমূলের বিদ্রোহীরা। সেদিন রাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেন তারা। অধ্যক্ষকে দেওয়া চিঠিতে এনসিপিআই সাংসদ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। বিদ্রোহী তৃণমূল সাংসদরা আবেদন করেন তারা এনডিএর অংশ হিসেবে কাজ করতে চান এবং তাদের পৃথক বসার জায়গার ব্যবস্থা করা হোক। এর ঠিক 5 দিন পর 19 জুন দিল্লিতে গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 20 জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেন তিনি। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। তবে কালীঘাট তৃণমূলের আর্জিও যে খারিজ হতে চলেছে তা স্পষ্ট। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।